হ্যালো অল, টকিশ মোমে ফিরে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি টকিশ মোমা চ্যানেলে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে ক্লিক করে দাও। আজকের বিষয় হলো কলকাতা ট্যুর। যারা বিশেষ করে কলকাতার বাইরে থেকে আসছো কিংবা অন্য রাজ্য থেকে আসছো কলকাতায় ঘুরতে, হাতে মাত্র দুদিন সময়, কিভাবে তোমরা কলকাতার মোস্ট আইকনিক মেন অ্যাট্রাকশনগুলোকে দেখে নেবে। কলকাতার মেন অ্যাট্রাকশনগুলো কলকাতার বিভিন্ন দিকে ছড়ানো রয়েছে। আমি হেরিটেজ ওয়াক জাতীয় বা হেঁটে কলকাতা দেখো জাতীয় কোনো স্পেশাল কিছু বলছি না। খুব সাধারণ ভাবে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে কিভাবে খুব কম সময়ের মধ্যে, মাত্র দুদিনের মধ্যে কলকাতার ভালো ভালো জায়গাগুলোকে দেখে নেওয়া পসিবল। যদিও দুদিনে কলকাতা ঘুরে দেখা পসিবল হয় না, তবুও কিছু কিছু জায়গায় ঘুরে দেখা সম্ভব হতে পারে। সেগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখে নাও, একটা ছোট্ট লিস্ট বানিয়েছি যেটা ফলো করলে তোমরা খুব কম সময়ের মধ্যে কলকাতা ঘুরে দেখে নিতে পারবে। দুদিনের ট্যুর যদি আমি সকাল 7টা থেকে শুরু করি, তাহলে সকাল 7টে, প্রথম দিন সকাল 7টায় নিজে ফ্রেশ হয়ে স্নান করে ভালো জামা কাপড় পরে চলে যান কালীঘাট। কালীঘাট কলকাতার অন্যতম প্রাচীন কালী মন্দির, যা কিনা 51 পীঠের একটি পীঠও বটে। সেখান থেকে পুজো দিয়ে মোটামুটি একটু লাইন পড়তে পারে, সকাল 10টার মধ্যে বেরোতে পারবেন এবং সেখান থেকে ডাইরেক্ট ট্যাক্সি করে চলে যান পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের ফ্লুরিজ ইংলিশ ব্রেকফাস্টের জন্য বিখ্যাত। ফ্লুরিজ থেকে পেট ভরে ব্রেকফাস্ট করে আরেকটি ট্যাক্সি নিন, হলুদ ট্যাক্সি চড়ুন। খুব তাড়াতাড়ি শুনেছি কলকাতায় বন্ধও হয়ে যাবে। যাই হোক, ট্যাক্সি নিন, ট্যাক্সি নিয়ে চলে যান ময়দান মেট্রোর কাছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ 1847 সালে তৈরি হয়েছিল এবং এটি গথিক স্টাইলে তৈরি। এটার আর্কিটেকচার অসাধারণ, ইংরেজদের দ্বারাই তৈরি অবশ্য। ভীষণ সুন্দর ইন্টেরিয়ারটা, এবং এখানে কোনো যীশু খ্রিস্টের মূর্তি নেই, এখানে ক্রস আছে। যাই হোক, এই চার্চটা দেখে ওখান থেকে বেরিয়ে আপনার 1 ঘন্টা মতো লাগবে। এই চার্চটাতে আপনি থাকবেন এবং এত পিসফুল, আর সামনে অনেকটা বড় জায়গা আছে, ওখানে আপনার একটুখানি দাঁড়ালেও ভালো লাগবে, ছবি টবি তুললেন। যদি স্পেস নিয়ে আগ্রহী হন, চার্চের থেকে বেরিয়ে আপনি চলে যেতে পারেন বিড়লা প্ল্যানেটোরিয়াম। বিড়লা প্ল্যানেটোরিয়াম ময়দান মেট্রোর কাছে অবস্থিত, যেটা কিনা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের খুব কাছাকাছি। ইন্ডিয়ার প্রথম পাবলিক প্ল্যানেটোরিয়াম, এবং এটি প্রত্যেক দিন শো অর্গানাইজ করে স্পেসের ওপরে। বাচ্চাদের খুব ভালো লাগবে। এবং এই শোগুলোর টাইমিং 1 ঘন্টা অন্তর হয় এবং 40 মিনিট ডিউরেশনের কি আধা ঘন্টা ডিউরেশনের হয়। ইংলিশ, বাংলা আর হিন্দি ল্যাঙ্গুয়েজে হয় এটা, কিন্তু এটার ল্যাঙ্গুয়েজগুলো, টাইমিংগুলো ওরা অল্টারনেট করতে পারে, ওরা বিভিন্ন রকমভাবে অর্গানাইজ করে। তো এখানে সিট সাধারণত অ্যাভেলেবেল থাকে, আর টিকিটও আপনি গিয়েই পেয়ে যাবেন। তাই জন্য একটুখানি এটা গুগলে একবার সার্চ করে নিয়ে, টিকিট অনলাইন বুক করা যায় না, টিকিট ওখানে গিয়েই বুক করতে হয়। তো এটা গিয়ে আপনি দেখতে পারেন, এটাতে খুব ভালো লাগবে। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে একটু ঘোড়ার গাড়ি ভাড়া করুন, রাস্তাটা ক্রস করে উল্টো দিকে গিয়ে, এবং ঘোড়ার গাড়ি ভাড়া করে একটু বহু চর্চিত কলকাতার ময়দান এলাকায় ঘোরাঘুরি করবেন। এবং তারপরে ওরাই আপনাকে ছেড়ে দেবে। ঘোড়ার গাড়ির ভাড়া মোটামুটি ওরাও অনেক বেশি চাইবে, কিন্তু আপনি মোটামুটি ইন্ডিয়ান রুপিতে ওটা 500 হয়। 500তে ওরা আধা ঘন্টা মতো ঘোরায়। এবং ঘোড়ার গাড়ি চাপা শেষ হলে, ঘোড়ার গাড়ি করে ঘোরা শেষ হলে, ঘোড়ার গাড়িওয়ালাই আপনাকে ছেড়ে দেবে ভিক্টোরিয়ার গেটে। ভিক্টোরিয়ার গেটে নামার পরে আপনি টিকিট কেটে ভেতরে ঢুকুন। ভিক্টোরিয়ার ভীষণ সুন্দর মেনটেন্ড, ওয়েল মেনটেন্ড বাগান রয়েছে। বাগানে আপনি ছবি তুলুন, সময় কাটান, রিলস বানান। তারপরে যদি হাতে সময় থাকে, তাহলে আপনি ঢুকে যেতে পারেন ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়াম দেখতে। ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়ামটাতে ব্রিটিশ আমলের প্রচুর জিনিস রাখা রয়েছে। ওখানে ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হয়। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আপনার কাছে দুটো অপশন থাকবে। এক, আপনি যাবেন এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে বিভিন্ন রকম লাঞ্চ করবার জন্য বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে, অনেক জায়গা, অনেক অপশনস রয়েছে। আপনি আমিনিয়া যেতে পারেন বিরিয়ানি বা মোগলাই খাবার খাওয়ার জন্য, আবার আপনি নিউ এম্পায়ারও যেতে পারেন চাইনিজ বা কন্টিনেন্টাল খাওয়ার জন্য।
তাছাড়া আপনি এসপ্ল্যানেড এরিয়াতে 150 বছরের পুরনো হগ মার্কেট, যা কিনা আজকের দিনে নিউ মার্কেট নামে পরিচিত, আপনি সেখানটা ঘুরে দেখতে পারেন। নিউ মার্কেট চত্বরটা ঘুরে দেখতে পারেন, ওখান থেকে শপিং করতে পারেন। সন্ধ্যেবেলা আরেকটা শপিং সেন্টার, ওখান থেকে ডিরেক্টলি চলে যান গড়িয়াহাটে। গড়িয়াহাটে যাওয়ার জন্য আপনি ট্যাক্সি নিতে পারেন, অথবা এসপ্ল্যানেড থেকে মেট্রো নিয়ে আপনি পৌঁছে যাবেন কালীঘাট। কালীঘাট মেট্রো থেকে ওখান থেকে গড়িয়াহাট যাওয়ার জন্য অটো পাওয়া যায়। আপনি পাবলিক ট্রান্সপোর্টে খুব সহজেই, খুব সস্তায় আপনি গড়িয়াহাট গেলেন। গড়িয়াহাট থেকে আপনি আপনার পছন্দ মতো যা যা শপিং করবার করলেন, এবং তারপরে সন্ধে হয়ে যাবে আই থিঙ্ক। আর সারাদিনে যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছেন, তো ডে 1-এর জন্য আপনারা অনেক টায়ার্ড থাকবেন, তাই জন্য এখানে শেষ করতে হবে আমাদের ডে 1-এর ট্যুর। আপনি তারপরে আপনার আস্তানায় ফিরে যান, রেস্ট নিন, আবার পরের দিন সকালবেলা বেরোবেন। দ্বিতীয় দিন সকালবেলা ঘুম ভাঙলেই চলে যান দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর কলকাতার নর্থের দিকে অবস্থিত, এবং এটা একদম গঙ্গার ধারে একটা মন্দির। গঙ্গার যে ধারে দক্ষিণেশ্বর, উল্টো দিকে হাওড়া, গঙ্গার ওপারে হাওড়া, হাওড়াতে রয়েছে বেলুর। দক্ষিণেশ্বরে যদি আপনি সকাল 8টার মধ্যে ঢুকতে পারেন, ছোটোখাটো লাইন পেরিয়ে পুজো দিয়ে আপনার বেরোতে বেরোতে সকাল 10টা হয়ে যাবে। দক্ষিণেশ্বরের গেটের সামনেই হিঙের কচুরির দোকান আছে, সেখান থেকে কচুরি খেতে ভুলবেন না। কচুরি খাওয়া হয়ে গেলে সোজা ওখান থেকে ফেরি করে অথবা বাসেও যাওয়া যায়। আমি বলবো যে ফেরি করে যান। ফেরি করে গঙ্গা পার হয়ে উল্টো দিকেই হলো বেলুর মঠ ঘুরুন। বেলুর মঠ ঘোরা হয়ে গেলে আজকের দিনে আমি আপনাদেরকে সাজেস্ট করব এমন জায়গাগুলো যেগুলোতে গেলে মোটামুটি 3.5 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টা আরামসে কেটে যাবে। তো মোটামুটি ওটা একটা সারাদিনের ব্যাপার হয়ে গেল। সেখানে আপনার কাছে আপনি 4টে অপশন নিতে পারেন। এক হলো ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম এশিয়ার একসময় সব থেকে বড় মিউজিয়াম ছিল, বহু প্রাচীন মিউজিয়াম। আর এখানে আসল মমি রয়েছে, এছাড়া ডাইনোসরের ডিম রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন। এছাড়া রয়েছে আলিপুর জু। আলিপুর জুটা আবার কলকাতার একদম দক্ষিণ প্রান্তে চলে যেতে হবে, সেই জন্য রবীন্দ্র সদন থেকে আলিপুর জু যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায়, অটো করেও যাওয়া যায়। আলিপুর জু কলকাতার একদম দক্ষিণ সাইডে হয়ে গেল। আলিপুর জুয়ে গেলেও আপনাদের 3-4 ঘন্টার টাইম অবশ্যই লাগবে। অনেক বড় জু, অনেক ঘুরে দেখার অনেক জায়গা রয়েছে। তাছাড়া যেতে পারেন সায়েন্স সিটি। সায়েন্স সিটি হলো কলকাতার পূর্ব দিকে অবস্থিত একটা সায়েন্স পার্ক, যেখানে অনেক 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 রকম সায়েন্সের জিনিসপত্র রয়েছে। টাইম মেশিন রয়েছে, টাইম মেশিন রাইড রয়েছে। আপনি সেগুলো সব গুগলে চেক করে নিতে পারবেন। যদি শীতকালে কলকাতায় আসেন, তাহলে আমি সাজেস্ট করব ইকো পার্ক যাওয়ার জন্য। দক্ষিণেশ্বরের থেকে ইকো পার্কের দূরত্ব খুব বেশি নয়। ইকো পার্ক নিউ টাউনে রয়েছে, যেটা কলকাতার পূর্ব দিকে, এবং দমদম রোড ধরে যশোর রোড হয়ে গেলে মোটামুটি 40 মিনিটের মধ্যে ইকো পার্ক পৌঁছে যাওয়া যায়। এবার ইকো পার্কে আপনি যদি শীতকালে আসেন তবেই যাবেন, কারণ ইকো পার্ক একটা খোলামেলা জায়গা, এখানে প্রচুর রোদ থাকবে। সব শীতকালে এখানে মজা। ইকো পার্কে অনেক ছোট ছোট ভাগ রয়েছে, যেমন মিস্ট গার্ডেন, জাপানিজ গার্ডেন, রোজ গার্ডেন, মাস্ক গার্ডেন, দ্য 7 ওয়ান্ডার্স পার্ক। এখানে আপনি এই জায়গাগুলো ঘুরে দেখুন। এখানে টয় ট্রেন আছে, টয় ট্রেন রাইড নিন, ডাবল সাইক্লিং করুন, করে আপনি ফ্যামিলির সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। বাচ্চাদেরও খোলামেলা জায়গায় খুব ভালো লাগবে। আপনার এখান থেকে বাইরের খাবার অ্যালাও রয়েছে, যদি আপনি বাইরের খাবার না নিয়ে যান কোনো প্রবলেম নেই। এখানে ভেতরে অনেক ছোট ছোট স্টল রয়েছে, ফুড জয়েন্ট রয়েছে, যেখানে চা কফি থেকে শুরু করে আপনি ম্যাগি বিরিয়ানি পর্যন্ত অ্যাভেলেবেল, চাউমিন, ফ্রাইড রাইস সবই পাওয়া যায়। এগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। খাওয়া দাওয়া করার পরে আপনি সানডাউন ওখানে বসে সানসেটটা এনজয় করতে পারবেন, খুব সুন্দর দেখাবে জলের ধারে বসে। তারপরে ওই দিঘিতেই, মানে ইকো পার্কের দিঘিতেই সন্ধেবেলা 6টা 6:30টার সময় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা কিনা একদম ফ্রি। আপনি ওটা দেখে তারপরে বেরিয়ে যাবেন ইকো পার্ক থেকে। আর যদি গরমকালে আসেন, তাহলে আমি বলবো যে আপনি ইন্ডিয়ান মিউজিয়াম যান। ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে ঠান্ডার মধ্যে আপনি ঘুরে ঘুরে ইন্ডিয়ান মিউজিয়ামের সমস্ত কিছু দেখুন।
এগুলো আপনার গরমে কষ্ট হবে না। কারণ কলকাতায় এখন গরমকালে মোটামুটি এপ্রিলের শেষ দিক থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। তাই জন্য আপনার গরমকালে আসলে ইন্ডিয়ান মিউজিয়ামটা আপনার জন্য বেটার অপশন। এছাড়া সায়েন্স সিটি কিছুটা খোলামেলা আছে, সায়েন্স সিটির ভেতরে ঘুরে ঘুরে দেখারও জায়গা আছে। আর যেগুলো মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার ব্যাপার, সেগুলো ওপেন রাখে। সায়েন্স সিটির ভেতরেও খাবার দাবার অ্যালাউ রয়েছে, সেখানেও আপনি ভেতর থেকে খাবার কিনেও খেতে পারেন। আলিপুর জু একমাত্র শীতকালে যাওয়াটাই বেটার, কারণ আলিপুর জুটাও একটা ওপেন স্পেস, সেখানটাও আপনাকে ঘুরতে গেলে রোদের মধ্যেই ঘুরতে হবে, তাই জন্য আলিপুর জুটাতে গেলেও আপনাকে শীতকালেই যেতে হবে। কলকাতায় দ্বিতীয় রাতে আপনার যদি ট্রেন থাকে বা আপনার যদি বেরিয়ে যাওয়ার থাকে, আপনি অবশ্যই দ্বিতীয় রাতের একটু রাত করেই ট্রেন নেবেন। তাহলে আপনি এই সন্ধ্যেবেলা 6টা, 6:30, 7টা অবধি টাইমটা এনজয় করতে পারবেন। আর যদি আপনি কলকাতায় দ্বিতীয় রাতে স্টে করেন, যদি আপনার পক্ষে পসিবল হয়, আর যদি ইচ্ছে হয় নাইট লাইফটাকে এক্সপিরিয়েন্স করার কলকাতায়, তাহলে আপনাকে চলে আসতে হবে পার্ক স্ট্রিটের তন্ত্রা বা রক্সি, এগুলো একটু পুরনো, এবং কলকাতার এখনও এগুলো হট অ্যান্ড হ্যাপেনিং প্লেস। অন্যান্য ক্লাবগুলোর থেকে অনেক বেটার। আর এছাড়া রয়েছে ক্যামাক স্ট্রিটের সীসা, যেটা এখন নতুন ক্লাবিংয়ের ঠিকানা। এছাড়া পার্ক স্ট্রিটের দ্য মিক্স, AJC বোস রোডের ইউজিরিয়ান কার্নেট, তারপরে থিয়েটার রোডে আছে নকটার্ন বা ক্লাব বিডভা। এই ক্লাবগুলো বেশিরভাগই মোটামুটি সন্ধ্যেবেলায় 6টা থেকে রাত্রি 12টা-1টা অবধি খোলা থাকে। আর কাপেলের খরচ ভারতীয় মুদ্রায় মোটামুটি 1,500 থেকে 3,000, 3,500 অবধি হতে পারে, মানে এন্ট্রি ফিজ। এইগুলো সেফ, এই ক্লাবগুলো সেফ। এবং কলকাতার নাইট লাইফ, আমি কলকাতার মেয়ে হয়ে কলকাতায় আমি চাকরি করে আমি বলতে পারি যে অন্যান্য স্টেটের কথা আমি জানি না, কিন্তু কলকাতা এখনও অবধি মেয়েদের জন্য সেফ। তাই জন্য কলকাতা, বা আপনি যদি কোনো ক্যাব নেন, আর পুলিশও অনেক অ্যাক্টিভ থাকে রাত্রিবেলায়, তো এটা কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওতে 2 দিনের যে প্যাকড শিডিউল দিলাম, সেটা শুধুমাত্র কলকাতা শহরের ভেতরের, এবং যে সমস্ত ঘোরার জায়গাগুলোর কথা বললাম সেগুলো সবই কাছাকাছির মধ্যে, একই রুটের দিকে, যাতে আপনার পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে গিয়ে বেশি সময় নষ্ট না হয়। আপনি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করলে ট্যাক্সি ঠিক আছে, এছাড়াও নিতে পারেন মেট্রোতে আপনার কোনো রকম ট্রাফিকের সিগন্যাল খাওয়ার ব্যাপার নেই, যার জন্য ট্রাফিকের দিক থেকে লেট হবে না। আর শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। মেট্রোতে যাতায়াত করতে হলে আমি সাজেস্ট করব একটা কার্ড বানিয়ে নেবেন, এবং কার্ডটা আপনি পার পার্সন একটা কার্ড হয়, সেটা আপনি 100 বা 200 টাকা দিয়ে রিচার্জ করে নেবেন, এবং আপনি কার্ডটা যখন আপনি যদি কার্ডটা ফেরত দিতে চান, কার্ডটার ভ্যালিডিটি 1 বছর থাকে, আপনি যদি কার্ডটা ফেরত দিতে চান, আপনি কার্ডটা আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে ফেরত দিয়ে দিতে পারেন। সেখানে আপনার বাকি যে ব্যালেন্সটা, যেটা আপনাকে একটা মানি যেটা ওরা রেখে দেয়, সেটা আপনার 80 টাকা না 100 টাকা ওরা রেখে দেয় কার্ডটার জন্য, সেটা ওরা আপনাকে ফেরত দিয়ে দেবে। এবারে এই সমস্ত জায়গার সমস্ত ইনফরমেশন ডিটেলে আপনি গুগলে পেয়ে যাবেন, টাইমিং, টিকিটিং কত কি আছে, এবং কোনো জায়গার এন্ট্রি ফিজই খুব একটা বেশি নয়, সবগুলোই মোটামুটি রিজনেবল। আর আপনার যদি আরও ইনফরমেশন, কোনো কিছুর পার্টিকুলার ইনফরমেশনের দরকার হয়, অবশ্যই আমাকে ডিএম করবেন আমার ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কলকাতায় ঘুরতে যাওয়া নিয়ে আরও অনেক কথা বলতে ইচ্ছা করছে, বলতে তো আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়ার জায়গা সাজেস্ট করা যায় আপনাদের, কিন্তু সেটা 2 দিনে পসিবল নয়। আরও যদি 2 দিন হাতে এক্সট্রা সময় থাকে শুধু কলকাতা শহরের মধ্যে দেখতে, তাহলেও অনেক জায়গা আছে। আর যদি মনে করেন যে কলকাতার বাইরে গিয়ে, কলকাতা থেকে একটু দূরে, কলকাতার হইচই যানজট হইহল্লা থেকে একটুখানি দূরে গিয়ে আপনি শান্তিতে ট্র্যাঙ্কুইলিটির মধ্যে 2 দিন কাটাবেন, তাহলে আপনি যেতে পারেন যে সব জায়গাগুলোতে। সেই সব জায়গার নাম দিয়ে, সেই লিস্টগুলো, সাজেস্টিভ লিস্ট নিয়ে আমি আসতে পারি আরেকদিন আরেকটা ভিডিওতে। ততদিন স্টে টিউন টু টকিশ মাম্মা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।